আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের জন্য খোঁড়া গর্তে পড়ল ইসরায়েল সেনাবাহিনীর ফাইনাল খেলা শুরু। এক ক্লিকে ধ্বংসের ছক, ইরান ঘিরে ফেলেছে আমেরিকা। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। ইউক্রেনে রুশ হামলায় নিহত এক, আহত ১৫। ইরানের আকাশে ক্রমেই ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। তেহরানের দিকে এগোচ্ছে মার্কিন রণতরী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে যে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাতে মনে হচ্ছে ইসরায়েল নিজেই নিজের পাতা ফাঁদে পা দিয়েছে এবং পরিস্থিতির গভীরতা অনুধাবন করতে করতে গেমের শেষ পর্যায় বা ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে, যেখানে প্রতিটি ভুল পদক্ষেপের মাশুল গুনতে হতে পারে চড়া দামে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ তাদের সামরিক কৌশল এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে সর্বাত্মক অভিযানের পরিকল্পনা করেছিল তা এখন হিতে বিপরীত হওয়ার উপক্রম হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা। কারণ যুদ্ধের ময়দানে কেবল প্রযুক্তিগত উৎকর্ষ বা বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব দিয়েই জয় নিশ্চিত করা যায় না, বরং এর সঙ্গে জড়িত থাকে গ্রাউন্ড রিয়ালিটি, জনসমর্থন এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, যা বর্তমানে ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে। ইরানের সামরিক কৌশলের অন্যতম দিক হল তারা সরাসরি সংঘাতে না জড়িয়ে বিভিন্ন ফ্রন্ট থেকে শত্রুকে ব্যতিব্যস্ত রাখে এবং ইসরায়েল বর্তমানে গাজা, লেবানন এবং সিরিয়া সীমান্তে যেভাবে ত্রিমুখী চাপের মধ্যে পড়েছে তাকেই বিশ্লেষকরা একটি সুপরিকল্পিত গর্ত বা ফাঁদ হিসেবে আখ্যায়িত করছেন, যেখানে ইসরায়েল তাদের রিজার্ভ ফোর্স এবং অর্থনৈতিক শক্তি ক্ষয় করতে বাধ্য হচ্ছে। একদিকে যখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ছে এবং জিম্মি মুক্তির দাবিতে রাজপথ উত্তাল হচ্ছে, ঠিক তখনই সীমান্তের ওপার থেকে আসা ক্রমাগত রকেট এবং ড্রোন হামলার মোকাবিলা করতে গিয়ে আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেমের মতো ব্যয়বহুল প্রযুক্তির ভাণ্ডারে টান পড়ছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মোটেও শুভলক্ষণ নয়। সমরবিদদের মতে ইসরায়েল ভেবেছিল দ্রুতগতির অভিযানে শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর গেরিলা কায়দায় যুদ্ধ এবং টানেল ওয়ারফেয়ারের জটিলতা ইসরায়েলি বাহিনীকে এমন এক গোলকধাঁধায় ফেলেছে যেখান থেকে সম্মানজনকভাবে বের হওয়া বা ফাইনাল গেম জিতে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত আমেরিকার সামরিক উপস্থিতির যে নতুন বিন্যাস দেখা যাচ্ছে তাকে সমর বিশ্লেষকরা এক ক্লিকে ধ্বংসের ছক হিসাবে অভিহিত করছেন, কারণ পেন্টাগন ইরানকে ঘিরে এমন এক নিশ্ছিদ্র বলয় তৈরি করেছে যেখানে প্রচলিত যুদ্ধের চেয়ে সাইবার ওয়ারফেয়ার এবং প্রিসিশন গাইডেড মিসাইল টেকনোলজির ব্যবহারকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমেরিকা তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের চারপাশে অর্থাৎ ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতে এমন সব অত্যাধুনিক যুদ্ধবিমান এবং নজরদারি ব্যবস্থা মোতায়েন করেছে যা কেবল একটি নির্দেশের অপেক্ষায় রয়েছে, এবং এই প্রযুক্তিগত প্রস্তুতির মূল লক্ষ্য হল ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোকে মুহূর্তের মধ্যে অচল করে দেওয়া। এক ক্লিকে ধ্বংসের ছক বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে আধুনিক ইলেকট্রনিক এবং সাইবার যুদ্ধের সক্ষমতাকে, যেখানে আমেরিকার লক্ষ্য ইরানের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সিস্টেম হ্যাক করে বা জ্যাম করে দিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দেওয়া, যাতে করে পরবর্তী ধাপে কোনো বড় ধরনের স্থল অভিযান ছাড়াই আকাশপথে আধিপত্য বিস্তার করা সম্ভব হয়। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করে ইরানের মতো পাহাড়ি এবং ভৌগোলিকভাবে জটিল একটি দেশে সরাসরি সেনা নামানো আমেরিকার জন্য আত্মঘাতী হতে পারে, তাই তারা কন্টেইনমেন্ট বা চারপাশ থেকে ঘিরে ফেলার নীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে ইরানকে অর্থনৈতিক এবং সামরিকভাবে শ্বাসরোধ করে টেবিলে আলোচনায় বসতে বাধ্য করা যায়। পেন্টাগনের এই নতুন ব্লুপ্রিন্টে দেখা যাচ্ছে যে তারা লোহিত সাগর এবং আরব সাগরে তাদের কেরিয়ার স্ট্রাইক গ্রুপগুলোকে এমনভাবে সাজিয়েছে যাতে ইরানের যে কোনো ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের কয়েক
সেকেন্ডের মধ্যেই তা শনাক্ত করে ধ্বংস করা যায়। তবে বিষয়টির অন্য একটি দিকও রয়েছে, আর তা হল আমেরিকা ইরানকে ঘিরে ফেললেও ইরানও বসে নেই। তারা হরমুজ প্রণালীতে নিজেদের স্পিডবোট এবং মাইন ওয়ারফেয়ারের সক্ষমতা বাড়িয়েছে এবং মাটির নিচে তাদের মিসাইল সিটিগুলোতে হাজার হাজার রকেট মজুত করেছে, যা আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এই পাল্টাপাল্টি হুমকির ফলে পুরো অঞ্চলটি একটি বারুদের স্তূপে পরিণত হয়েছে, যেখানে সামান্য ভুল বোঝাবুঝি বা একটি অনিচ্ছাকৃত ড্রোন হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা নিয়ন্ত্রণ করা কোনো পক্ষের জন্যই সম্ভব হবে না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএএ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কপালে ভাঁজ ফেলে দিয়ে বারবার যে প্রশ্নটি সামনে আসছে তা হল, ইরান কি আসলেই কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, নাকি তারা লোকচক্ষুর অন্তরালে সেই সক্ষমতা অর্জনের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে? এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইরানের পরমাণু কর্মসূচির ইতিহাসের দিকে, যেখানে তারা সবসময় দাবি করে এসেছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার কাজে ব্যবহারের জন্য। কিন্তু ইউরেনিয়াম এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধি নিয়ে পশ্চিমা বিশ্ব সবসময় সন্দিহান ছিল। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে পর্যায়ে পৌঁছেছে তাকে ব্রেকআউট টাইম বা অস্ত্র তৈরির চূড়ান্ত সময়ের খুব কাছাকাছি বলে মনে করা হচ্ছে, কারণ 60% বা তার বেশি মাত্রায় বিশুদ্ধ ইউরেনিয়াম সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজন হয় না, বরং তা পারমাণবিক বোমার কাঁচামাল হিসেবে ব্যবহারের যোগ্যতা রাখে। তবুও ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, এই শিরোনামের পেছনে একটি বড় কারণ হল আন্তর্জাতিক নজরদারি এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা। কারণ একটি বোমা তৈরি করতে কেবল ফিসাইল ম্যাটেরিয়াল বা কাঁচামাল থাকলেই চলে না, সেটিকে মিসাইলের মাথায় স্থাপন করার মতো ওয়ারহেড টেকনোলজি এবং ডেটোনেশন সিস্টেম তৈরির জটিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান অর্জন করা প্রয়োজন, যা ইরানের কাছে আছে কিনা তা নিয়ে গোয়েন্দা মহলে ধোঁয়াশা রয়েছে। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির একটি ফতোয়া রয়েছে, যেখানে তিনি পারমাণবিক অস্ত্র তৈরিকে অনৈসলামিক এবং হারাম বলে ঘোষণা করেছেন, যা ইরানের নীতি নির্ধারকদের জন্য একটি নৈতিক বাধা হিসেবে কাজ করে বলে অনেকে দাবি করেন, যদিও সমালোচকরা বলেন যে রাজনৈতিক প্রয়োজনে ফতোয়া পরিবর্তন হতে পারে। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিআইএ ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর নজরদারি, সাইবার হামলা যেমন স্টাক্সনেট ভাইরাস এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইরানের অগ্রগতিকে বারবার পিছিয়ে দিয়েছে, যার ফলে ইরান চাইলেও তাদের লক্ষ্য অনুযায়ী দ্রুত এগোতে পারেনি। ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে আসা সর্বশেষ খবরে আবারও মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে, যেখানে রুশ হামলায় অন্তত 1 জন নিহত এবং 15 জন আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে এই সংঘাতের কোনো শেষ দেখা যাচ্ছে না এবং সাধারণ মানুষই এই ক্ষমতার লড়াইয়ের প্রধান শিকারে পরিণত হচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো এই মিসাইল এবং ড্রোন হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কেবল সংখ্যার হিসাবে বিচার করা সম্ভব নয়, কারণ প্রতিটি হতাহতের ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এক একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার করুণ গল্প। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন, যদিও ক্রমাগত সাইরেনের শব্দ এবং নতুন হামলার আশঙ্কায় উদ্ধার কাজ বারবার ব্যাহত হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা কেবল সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে স্কুল, হাসপাতাল এবং আবাসিক ভবনগুলো রেহাই পাচ্ছে না, যা জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক যুদ্ধনীতির চরম লঙ্ঘন বলে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব বারবার অভিযোগ করে আসছে। এই হামলায় আহত 15 জনের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যে ধরনের জরুরি সহায়তা প্রয়োজন তা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সীমিত সামর্থ্যের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে, কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে দেশটির স্বাস্থ্যখাত এমনিতেই ধুঁকছে। অন্যদিকে এই ধরনের হামলার মনস্তাত্ত্বিক প্রভাবও সুদূরপ্রসারী। এটি সাধারণ ইউক্রেনীয়দের মনে ভীতি সঞ্চার করার পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে পঙ্গু করে দিচ্ছে। বিদ্যুৎ ও পানির মতো মৌলিক চাহিদা মেটাতে গিয়েও তাদের হিমশিম খেতে হচ্ছে।
শীতের আগমনের সাথে সাথে এই ধরনের হামলা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ রাশিয়া অতীতেও শীতকালকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে ইউক্রেনের এনার্জি গ্রিড ধ্বংস করার চেষ্টা করেছে, যাতে মানুষ শীতে জমে গিয়ে মনোবল হারিয়ে ফেলে। ইরানের আকাশে এখন আক্ষরিক অর্থেই যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে এবং পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করা যাচ্ছে পেন্টাগনের সাম্প্রতিক পদক্ষেপে, যেখানে তারা কোনো রাখঢাক না রেখেই তাদের শক্তিশালী রণতরী এবং স্ট্রাইক গ্রুপগুলোকে তেহরানের দিকে বা পারস্য উপসাগরের কৌশলগত অবস্থানে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই রণতরীগুলো কেবল সাগরে ভাসমান কোনো জাহাজ নয়, বরং এগুলো একটি ভাসমান বিমান ঘাঁটি, যা অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং হাজার হাজার মেরিন সেনাকে বহন করতে সক্ষম। এবং এদের মূল উদ্দেশ্য হল ইরানকে একটি স্পষ্ট বার্তা দেওয়া যে আমেরিকা তাদের মিত্রদের রক্ষায় এবং নিজেদের স্বার্থ আদায়ে যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন রণতরীর এই অগ্রযাত্রা ইরানের আকাশসীমায় উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণ, কারণ ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীও বা আইআরজিসি পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং আকাশ প্রতিরক্ষা রাডারগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকার এই নৌ সমাবেশ কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং এটি একটি সম্ভাব্য সংঘাতের পূর্ব প্রস্তুতি, যেখানে তারা ইরানকে কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগেই থামিয়ে দিতে চায়, অথবা ইরান যদি তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে আমেরিকান স্বার্থে আঘাত হানে, তবে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকছে। তবে তেহরানও আমেরিকার এই উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে তারা তাদের জলসীমা বা আকাশসীমার সামান্যতম লঙ্ঘনও সহ্য করবে না এবং পারস্য উপসাগরে কোনো বিদেশি শক্তির উপস্থিতি তারা মেনে নেবে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাগরে এই বিশাল রণতরীগুলোর উপস্থিতি এবং আকাশে যুদ্ধবিমানগুলোর ঘন ঘন টহল যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনার জন্ম দিতে পারে, কারণ অতীতেও আমরা দেখেছি যে এই ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভুল তথ্যের ভিত্তিতে বা নার্ভাসনেসের কারণে যাত্রীবাহী বিমান ভূপাতিত করা বা জাহাজে হামলার মতো ঘটনা ঘটেছে। যুদ্ধের এই মেঘ যদি সত্যিই বৃষ্টি হয়ে ঝরে, অর্থাৎ যদি সত্যিই সংঘাত শুরু হয়, তবে তা কেবল ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের প্রধান তেল রুট হরমুজ প্রণালী, যার ফলে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে নজিরবিহীন বিপর্যয়।